ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডাকসুর অপরাজেয় ৭১ অদম্য ২৪ প্যানেলের এজিএস পদপ্রার্থী অদিতি ইসলাম এবং আছেন ডাকসুর বিনির্মাণ পর্ষদের সমাজসেবা সম্পাদক সীমা আক্তার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই অদিতি ইসলামের কাছে যাচ্ছি। আমি প্রথমে জানতে চাই যে প্রচারের বাকি তো আর মাত্র ২ দিন, কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি কেমন? ধন্যবাদ। আজকে হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে আমাদের যে প্যানেল থেকে আমি কথা বলছি, অদিতি ইসলাম। আর সবকিছু মিলিয়ে আসলে আর হাতে তো 2টা দিন আছে। সবকিছু মিলিয়েই শেষের 2টো দিন বেশ প্রচারণার চাপ যাচ্ছে। প্রত্যেকটা হলেই প্রত্যেক প্যানেলের যারা যারা আছেন নির্বাচন করছেন, সবাই খুবই পুরো দমে প্রত্যেক শিক্ষার্থীর কাছেই যাচ্ছেন। আর ভোটার যারা আছেন তারাও বেশ হৃদ্যতার সাথেই হচ্ছে প্রার্থীদের কথা শুনছেন, প্রার্থীদের ইশতেহার পড়ছেন, লিফলেটটা দেখছেন। এবং তাদের কিন্তু অনেক রকম বিবেচনা, মানে খুঁটিয়ে খুঁটিয়ে দাবিগুলোকে দেখার যে জায়গাটা, অর্থাৎ রাজনীতিকে বিশ্লেষণ করার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এখন একটা চর্চার মধ্যে এসেছে, একটা কন্টিনিউইটির মধ্যে এসেছে। সেই জায়গা থেকে এখন মানে একটা চরম প্রতিযোগিতামূলক সময় আর চরম প্রস্তুতিমূলক সময়, সেটা মিলে সব জায়গা থেকে এই শিক্ষার্থীদের মধ্যে প্রচার একটা প্রচারণা তো অনুষ্ঠানের আমেজ সব আছে, একটা প্যানেল থেকেই উৎসবের ভালোভাবে আমেজ আছে। করা হচ্ছে আপনি বলছিলেন। আপনি লেভেল প্লেইং ফিল্ড কতটা আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেভেল প্লেইং ফিল্ড আমার মনে হয় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিকশনারিতে এই শব্দটা যায় না, মানে নেই ওনারা মনে করেন। সেই রকম বাধাগুলো তো আসলে আছেই, যে যেমন ধরেন আজকেও রোকেয়া হলে যিনি প্রচারণা করতে গিয়েছেন, সেই শিক্ষার্থী লিফলেটের কাগজ ফুরিয়ে গিয়েছে, তিনি আবার কাগজটা নিয়ে রোকেয়া হলে আসবেন। কিন্তু নিয়ম করে দেওয়া হয়েছে কোনো প্রার্থী যদি একবার বেরিয়ে যান তিনি আর ওই হলে ঢুকতে পারবেন না। ফলে দেখেন, মানে অনেক রকম অযৌক্তিক নিয়ম, অনেক রকম বাধা বিপত্তি হ্যালো, কিন্তু আমাকে শুনতে নারী। পাচ্ছেন? জি, অদিতি ইসলাম আপনি থাকবেন। আমরা একটু যেতে চাই সীমা আক্তারের কাছে। সীমা আক্তার, আপনি শুনছিলেন অদিতি ইসলামের কথা। আপনার কাছে একটু জানতে চাই যে প্রচার প্রচারণার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আপনার কি মতামত? আহ, তো বছর পরে একটা ডাকসু হবে এবং একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ডাকসু হবে। সেইখানে আমরা একটা নিরপেক্ষ একটা ছাত্র সংসদ নির্বাচন পাওয়ার একটা আশা আছে। এবং এই সময়ে প্লিজ প্লিজ প্লিজ, হ্যালো, যে শুনতে এই পাচ্ছি, বলুন। সময়ে এই সময় আমরা খুবই উৎসব মুখর অবস্থায় আছি এবং সবাই প্রত্যেকটা প্রার্থী বিভিন্নভাবে ব্যস্ত তার প্রচারণায় নানাভাবে অনলাইনে অফলাইনে, এটাই আর কি। জি, আমরা এবং একটু আবারও লেভেল প্লেইং আবারও ফিল্ডের আপনি ব্যাপারে থাকবেন। আমরা একটু অদিতি ইসলাম আপনার কাছে আসতে চাই যে সাইবার বুলিং নিয়ে অনেক কথা হচ্ছে এবং প্রায় প্রতিটি প্যানেল থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে মেয়েদেরকে বিশেষ করে সাইবার বুলিং করা হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কি? কারা আসলে এগুলো করছে? দেখেন, সাইবার বুলিং কারা করছে এটা একদমই পরিষ্কার, যে একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট সংগঠন এর মতাদর্শের মানুষেরাই একদমই ওপেনলি তাদের সংগঠনের নেতাদেরকে ডিপেন্ড করে হচ্ছে সাইবার বুলিং হচ্ছে। আমারই প্যানেলের যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলমকেও তো মানে গণধর্ষণের হুমকি দেওয়া, মানে ওপেনলি রেপ থ্রেট, ডেথ থ্রেট এগুলো চলছে। ফলে তাদের মতাদর্শগত, অর্থাৎ যেই যেই মতাদর্শ মনে করে যে নারীর রাজনীতিতে আসার ক্ষেত্রে বাধা প্রদান করা দরকার, নারীকে ডিমিং করে রাখা দরকার, তারা এই সাইবার বুলিং গুলো করছেন। রিসেন্টলি আলী হোসেন নামে তার তো বহিষ্কার করে দেওয়া হলো, সেটা আমরা অভিযোগ করার প্রেক্ষিতেই সেটা পরবর্তীতে কার্যকর হয়। তো বিষয়টা হচ্ছে যে এই যে লেভেল প্লেইং ফিল্ড বা এগুলোর একটা অন্যতম বাধা হচ্ছে এই সাইবার বুলিং। এবং সব থেকে বড় জায়গাটা হচ্ছে প্রশাসন বারবার অভিযোগ করার প্রেক্ষিতেও এই সাইবার বুলিং এর বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না। জি, অর্থাৎ আমরা আমরা এই প্রশাসনের বিষয়ে যে আবারও আপনার কাছে আসবো। আপনি থাকবেন। আমরা একটু এই বিষয়টা নিয়ে সীমা আক্তার আপনার কাছে জানতে চাই যে এই যে সাইবার বুলিং এর অভিযোগ আমরা শুনতে পাচ্ছি এবং বলা হচ্ছে যে প্রশাসনকে অভিযোগ দেওয়ার পরেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন আসলে তারা ব্যবস্থাটি নিতে পারছে না? আর এই কারণে আসলে নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা? দেখেন, আমরা যারা সেন্ট্রালে নারী প্রতিদ্বন্দ্বী আছি তারা এখন পর্যন্ত প্রচারণার মাধ্যমে আমরা বুঝতে পারছি একটা হচ্ছে অনলাইন প্রচারণা, একটা হচ্ছে অফলাইন প্রচারণা। প্রথমেই বাধা আসে অনলাইন প্রচারণায়। আমার ক্ষেত্রে কি হয়েছে, এক একজন হচ্ছে আমাকে স্ল্যাট শেম করা হয়েছে এবং জেন্ডার বেসড স্ল্যাং তৈরি করেছে এবং অনেক থ্রেটও দেওয়া হয়েছে জেন্ডার বেসড।
তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে নারীরা যারা আছে তারা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড একদমই পাচ্ছে না এই ডাকসু নির্বাচনে। এবং আপনারা দেখেছেন অফলাইনে যে নিয়ম কানুন আছে যে 10টা পর্যন্তই আন্ত হল মানে নারী হলে আমরা প্রচারণা চালাতে পারবো, সেক্ষেত্রেও হচ্ছে আমাদেরকে একটা লিমিটেশনের মধ্যে ফেলানো এবং নারী প্রতিদ্বন্দ্বীরা মানে ঠিকভাবে স্বাধীনভাবে প্রচার করতে পারছে না। যে ক্ষেত্রে যে উল্টো দিকে হচ্ছে পুরুষ শিক্ষার্থী তারা খুবই ভালো একটা ফিল্ড পাচ্ছে ডাকসু প্রচারণার ক্ষেত্রে। তো আমার মনে হয় যে নারীরা হচ্ছে, আপনারা এক্সপেক্ট করেন যে নারীরা রাজনীতিতে আসুক, তারা প্রতিনিধিত্বের জায়গায় আসুক, কিন্তু এমন এমন নিয়মে বাধা ধরা করে ফেলেন যেন হচ্ছে আমরা মানে এগোতেই পারি না। সেই জায়গাটা এনশিওর করার জন্য নির্বাচন কমিশনের কাছে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাকে যেভাবে বুলি করা হয়েছে, জেন্ডার বেসড স্ল্যাং দেওয়া হয়েছে। আহ বিজয় একাত্তরের একজন পদপ্রার্থীও তিনিও আমাকে এই ধরনের তার মানে এই অভিযোগটি আসলে সবার গালি সবার দিয়েছে। ক্ষেত্রে আছে। আমি আপনার কাছে আসবো, আমি একটু আবারও অদিতি ইসলাম আপনার কাছে একটু জানতে চাই। এই কোশ্চেনটা আমি দুজনের কাছে করতে চাই। অদিতি ইসলাম, যদি নির্বাচিত হন তাহলে আপনি কি কাজ করবেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে? হ্যাঁ, এটা একদম আমার ইশতেহারের 4 নম্বর পয়েন্ট, যে নারীদের জন্য যে নিরাপদ ক্যাম্পাস সেটা নিশ্চিত করতে গেলে হলগুলোতে সন্ত্রাস বিরোধী এবং যৌন নিপীড়ন এবং নারী নির্যাতন বিরোধী যে সেল সেগুলো কার্যকর করা, এবং শুধু হলেই না, ক্যাম্পাসের ক্লাসগুলোতে বিশেষ করে ফ্যাকাল্টি বেসড করে যেই যৌন নিপীড়ন বিরোধী সেলটা আছে সেটাকে কার্যকর করা, সেই বিষয়ে আমি অনেক বেশি এমফাসাইজ করতে চাই। এটা হচ্ছে এই যে নারীর এবং হচ্ছে যে সাইবার বুলিং করা হয় সেটার জন্য এই যৌন নিপীড়ন বিরোধী সেল বলি, সন্ত্রাস নিপীড়ন বিরোধী সেল বলি, সেই সেলগুলো হচ্ছে কাজ করবে হলের সমন্বয়ে, সেন্ট্রাল হচ্ছে হল সংসদের সমন্বয়ে এই সেলকে কার্যকর করার রিপোর্ট নিবে, মাসিক সভা করে সেটা রিপোর্ট কার্যকর করবে, এবং ফ্যাকাল্টি গুলোর ক্ষেত্রে একইভাবে সেই সমন্বয়ের জায়গাটায় আমি নিয়ে আসতে পারবো যদি আমি এজিএস জি, হিসেবে অদিতি নির্বাচিত। ইসলাম আপনি থাকবেন। আমরা একটু সীমা আক্তার আপনার কাছে একই প্রশ্ন করতে চাই। আপনি নির্বাচিত হলে কি ধরনের পদক্ষেপ নেবেন? আমি সমাজসেবা সম্পাদকে দাঁড়িয়েছি এবং আমার ব্যালট নাম্বার 15। আমি যদি নির্বাচিত হই, আমি ফ্যাকাল্টি ভিত্তিক ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করতে পারবো এবং হচ্ছে সেই জায়গায় আমি মনে করি নারীর শিক্ষা এবং মাতৃত্বকে যেই মুখোমুখি করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে সেটার কার্যকরী ভূমিকা রাখতে পারবো। এবং আমাদের ক্যাম্পাস দেখা গেল যে ভবঘুরে নিয়ন্ত্রণ, সেই জায়গাটায় কাজ করতে চাই, যে যার দায়িত্ব হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে, কিন্তু সেই জায়গায় আমি অ্যাডভোকেসি করতে চাই। আমি আরো বেশি জোর দিতে চাই যৌন নিপীড়ন বিরোধী যে সেলগুলো আছে, আদৌ ক্যাম্পাসে এই সেল আছে কিনা শিক্ষার্থীরা জানেই না, তাদেরকে জানাবো এবং এই তথ্যগুলো কি কি সুবিধা পাই এই তথ্যগুলো আমি সরবরাহ করে শিক্ষার্থীদের আমার দায়িত্ব ভিত্তিক কাজ করব। এবং যারা প্রান্তিক অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসে তারা যেন অন্যান্য শিক্ষার্থীদের সমান সুযোগ পায়, তার জন্য একটা জরুরি সহায়তা তহবিল বানাবো এবং তারপর হচ্ছে সেটা সমন্বয় পরিষদ তৈরি করব। আমি যদি জিতি, আমার প্রতিদ্বন্দ্বীদের নিয়ে এবং কনসার্নিং অন্যান্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সরকারের যেই ফান্ডটা আসবে সেটা সমন্বয় পরিষদ তৈরি করব আমার প্রতিদ্বন্দ্বীদের নিয়ে। জি, আরেকটি বিষয় একটু সীমা আক্তার জানতে চাই যে আপনারা তো কয়েকদিনই প্রচারণা চালালেন। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, যাদের কাছে যাচ্ছেন, তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা আপনারা পাচ্ছেন? বিষয়টা হচ্ছে যে অনলাইনে আর অফলাইনে বিষয়টা অনেক বেশি আলাদা। নারী প্রতিদ্বন্দ্বী হিসেবে অনলাইনে অনেক বেশি বুলির শিকার হইতে হয়। দেখা গেল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করছি, আমাকে গালাগালি দিচ্ছে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা বিদেশ থেকে কোনো একটা মানুষ। তো সেই জায়গায় আমি অফলাইনে যখন গিয়েছি, ছেলেরা, বিশেষ করে ছেলে শিক্ষার্থীরা খুবই হাম্বল টু আস এবং তার মানে একটা আপনারা খুবই সহযোগিতা পাচ্ছেন। পজিটিভ একটা সীমা আক্তার, environment। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ দিচ্ছি অদিতি ইসলাম আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।